একটা পুরুষ ১ থেকে ৪টা মেয়ের সাথে সংসার করতে পারে, কিন্তু একটা মেয়ে একের অধিক কোনো পুরুষের সাথে সংসার করতে পারে না। আর সে কাজটি করতে গিয়ে আমার জীবনটা একদম শেষ করে ফেলেছিলাম। নিজের স্বামীর হক নষ্ট করে আমার আপন বড় ভাসুরের সাথে গড়ে তুলতে চেয়েছিলাম এক স্বর্গীয় সুখের তাজমহল। অবশেষে আমার বর্তমান স্থান হল মিউজিক লালসার বাজারে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কোন জায়গার কথা বলছি। আমার নাম টুম্পা। রনিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। পরিবারের ছোট ছেলে ছিল রনি। আমি যখন রনিকে বিয়ে করি তখন সে ছিল বেকার। তার বড় ভাই রাসেল সরকারি জব করত। বিয়ে বয়স হওয়া সত্ত্বেও রনি এবং সংসারের কথা চিন্তা করে তখন পর্যন্ত সে বেচারা বিয়ে করেছিল না। মিউজিক, সে চেয়েছিল ছোট ভাইকে মানুষের মতো মানুষ করতে। কিন্তু পড়াশোনার রানিং অবস্থায় রনি আমাকে বিয়ে করে ফেলে। রনি আমাকে যখন বিয়ে করে তখন সে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছিল। রনির বাড়িতে তখন তার মা ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না। তার বাবা অনেক আগে মারা গিয়েছিল। তার বৃদ্ধ মায়ের কথা চিন্তা করে আমাকে তাদের বাড়িতে উঠিয়ে মিউজিক নেয়। কিন্তু দিন যত যাচ্ছিল সংসারে কত যেন অশান্তি বেরিয়ে চলছিল। মিউজিক, আর এই অশান্তিটা ছিল রনির তরফ থেকে, কারণ সে বেচারা কোনো কাজকর্ম করতে পারে না। এই পর্যন্ত পড়াশোনা করছেন, সেটা দিয়ে ভালো কোথাও চাকরি বাকরি মেলে না। আবার একটা পড়াশোনা করা ছেলে রাজমিস্ত্রি, মিউজিক বা অন্যান্য কাজও করতে তার বিবেকে বাধা দেয়। তাছাড়া ছোটবেলা থেকেই মিউজিক রনি খুব আদরের ছিল। সব কিছু মিলিয়ে তার বেকারত্বটা বড় একটা অভিশাপ হয়ে দাঁড়ায় আমার এবং রনির জীবনে। বেকারত্বের চিন্তায় রনি একসময় নেশার মধ্যে ডুবে যায়। আমার এবং আমার শাশুড়ির যাবতীয় দায়ভার আমার ভাসুরের কাঁধে। বলতে গেলে একটা শ্যাম্পু থেকে শুরু করে হাতের আঙ্গুলের মিউজিক নখ কাটার জন্য একটা ব্লেড কিনতে গেলেও আমার ভাসুরের থেকে ৫ টাকা চেয়ে নিতে হতো। এমন অবস্থার মধ্যে দিয়ে রনির সাথে আমার সংসার চলছিল। প্রতিদিন মিউজিক প্রায় তার সাথে আমার ঝগড়া মারামারি বিবাদ লেগেই থাকত। আমি একদিন বিকেলবেলা বাড়ির বাহিরে একটা জামগা মিউজিক ছিল, তার নিচে বসে একা একা কান্না করছিলাম। আমার ভাসুর অফিস থেকে বাড়িতে আসলো। আসার পথে বাড়িতে ঢুকবে এমন মিউজিক সময় তার চোখ পড়ল আমার উপরে। সে ১ পা ২ পা করে আমার কাছে এসে জিজ্ঞেস করল, টুম্পা, কি হয়েছে? তুমি এত কান্না করছো কেন? আমি চোখ মুছে আমার ভাসুরকে বললাম, না ভাইয়া, কিছু হয়নি তো। আমার ভাসুর তখন বলল, দেখো টুম্পা, আমি সব কিছুই বুঝি। ওই শয়তানটা তোমার জীবনটা একবারে নষ্ট করে ফেলল। তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার শরীরে যে গঠন, তাতে অনেক বড় একটা জায়গায় তোমার বিয়ে হতে পারত। রনির মতো একটা বাজে ছেলের পিছু লেগে নিজের লাইফটা ধ্বংস করে ফেললে। আমার ভাসুরের কথা আমি কেমন যেন আবেগ আপ্লুত হয়ে আমার মুখ মিউজিক দিয়ে জোরে আওয়াজের সাথে কান্না বের হয়ে গেল। আমার এই অবস্থা দেখে সে আমার মাথায় হাত রেখে তার বুকের সাথে আমার মাথাটা ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। সেদিন মনে হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ মিউজিক হলো আমার ভাসুর রাসেল। আমি তাকে বললাম, ভাইয়া, আমি আপনার ভাই রনিকে যেভাবে বিয়ে করছি, আমার পরিবারের অমতে এখন আমি তাদের সামনে গিয়েও দাঁড়াতে পারছি না। আমার ভাসুর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একদমই এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সব দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিলাম। ভাসুরের কথা শুনে আমি এক পলকে তার দিকে তাকিয়ে থাকলাম। আমি ভাবছিলাম এমন দায়িত্ববান একটা পুরুষ যদি আমার লাইফে থাকতো তাহলে হয়তো আমার জীবন নিয়ে এত টেনশন করার প্রয়োজন হতো না। তবে আমার ভাসুরের চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া জড়ানো আছে। কিন্তু সে তো আমার ভাসুর। দেবর হলে না হয় তার সাথে হাসি ঠাটকার ছলে বিভিন্ন ধরনের কথা বলা যেত। মিউজিক, এবার পরের দিন বিকেলবেলা আমি বাড়ির উঠোন ঝাড়ন দিচ্ছি। এমন সময় আমার ভাসুর তার ডান পা ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির মধ্যে ঢুকলো। তারই অবস্থা দেখে বুকের মধ্যে ঝড়ের গতিতে কেঁপে উঠল। আমি চিৎকার দিয়ে দরে ভাসুরের কাছে গেলাম। আমার ভাসুরকে আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনার কি হয়েছে? ভাসুর আমাকে বলল, না, তেমন কিছু হয়নি। অফিস থেকে ফেরার সময় আমি যে অটোতে আসতেছিলাম সেই অটো গাড়িটি একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে আমরা অটোর মধ্যেকার যাত্রীগুলো সিটকে বাইরে পড়ে যায়। মিউজিক, আমার হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগছে। তারপর আমি আমার ভাসুরের একটি হাত আমার কাঁধের উপর ভর করিয়ে রুমের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। মিউজিক, তারপর আমার ভাসুর আমাকে বলল, টুম্পা, তুমি একটু আমার উপকার করে দেবে? আমি আমার ভাসুরকে বললাম, এভাবে বলছেন কেন ভাইয়া? বলেন কি করতে হবে? সে তখন বলল, একটু গরম ন্যাকড়া দিয়ে আমার ব্যথা স্থানে ছ্যাঁক দিলে হয়তো অনেকটা স্বস্তি পেতাম। আমি তখন আমার ভাসুরকে বললাম, এটা নিয়ে আপনি কোনো রকম টেনশন করবেন না ভাইয়া। আপনি গায়ের পোশাক আশাক খুলে চেঞ্জ করেন। আমি চুলার থেকে আগুন তুলে ন্যাকড়া গরম করে ছ্যাঁক দিয়ে দিচ্ছি। তারপর আমি মিউজিক আলনার ওপর থেকে তার লুঙ্গিটা নিলাম, তাকে দিলাম পরানোর জন্য।
কিন্তু লুঙ্গি পরতে গিয়ে দেখতে পেলাম তার ডান হাতের কুনুটা অনেকখানি চামড়া ছিলে গেছে। সে অনেক চেষ্টা মিউজিক করছে লুঙ্গিটা পরার জন্য, কিন্তু পরতে তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে আমি লুঙ্গিটা তার মাথার মধ্যে দিয়ে ভরে দিলাম। এবার সে পরনের মিউজিক প্যান্টটা খুলে লুঙ্গিটা পরবে, কিন্তু এক হাত দিয়ে সে পেরে উঠছিল না। এটা দেখে মিউজিক তখন আমি তার পরনের প্যান্টের বেল্ট এবং হুক খুলে দিলাম। তারপর লুঙ্গিটা আমি নিজের হাতে তাকে প্যাচ দিয়ে পরাতে গিয়ে একটা জায়গায় আমার চোখ পড়ে যায়। এ বিষয়টা আমার ভাসুর বুঝতে পারে। আমি আমার চোখের মিউজিক দিকে তাকিয়ে দেখি সে অপলক দৃষ্টিটা আমার দিকে তাকিয়ে আছে। এই তাকানোর মধ্যে মিউজিক ছিল গভীর মায়া। এবার লুঙ্গিটা পরানোর শেষে আমি তাকে বিছানায় শুয়ে দেওয়ার চেষ্টা করি। তাকে আমি যখন শুয়ে দিচ্ছিলাম বিছানায়, তার বাম হাতে এসে হয়তোবা তার অজান্তেই আমার একটি জায়গায় আলতো করে গুতা লাগে। যদিও সে ইচ্ছে করে কাজটি করেনি, তারপর আমার কেমন যেন শরীর এবং মনের মধ্যে মুহূর্তের মধ্যে অজানা ভালো লাগার সৃষ্টি হয়। এবার আমি আমার ভাসুরকে বললাম, আপনি এখানেই শুয়ে থাকুন, আমি ওষুধের ব্যবস্থা করছি। সে আমাকে বলল, না না, তোমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে না। আমি তখন বললাম, সমস্যা নেই ভাইয়া, আমি বোরখাটা পরে তারপরে মিউজিক যাব। এবার সে মাথা নেড়ে সম্মতি দিল। আমি বাজারের উপর থেকে ওষুধ আনলাম। তারপর আমি আমার ভাসুরকে ওষুধ খাইয়ে দিলাম। বললাম, আপনি রেস্ট মিউজিক করেন। আমি রান্নাবান্না শেষ করে চুলার থেকে আগুন তুলে ন্যাকড়া গরম করে আপনার ব্যথাস্থানে স্যাক মিউজিক করে দেব। তাহলে দেখবেন রাতের মধ্যে আপনার ব্যথা একদম সেরে গেছে। এবার আমার ভাসুর চুপচাপ শুয়ে থাকলো। আমি তার রুম থেকে বের হচ্ছি। ফিরে আসার সময় ঘাড় ঘুরিয়ে তার দিকে একবার তাকালাম। আমি দেখলাম আমার ভাসুর এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। মিউজিক আমার চোখে তার চোখ পড়তে মুচকি একটা হাসি দিল। তার হাসির ভাষাটা যেন বলছে, টুম্পা বেশি দেরি করো না, যত দ্রুত পারো রান্নাবান্না শেষ করে আমাকে স্যাক দেওয়ার ব্যবস্থা করো। তারপর আমি রান্নাঘরে বসে রান্না করছি। ভাত হয়ে গেছে, তরকারি কেটে কড়ার উপরে দিব। এমনি সময় পা ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার ভাসুর এসে রান্নাঘরে আমার পাশে বসলো। আমি তাকে বললাম, কি ব্যাপার ভাইয়া, আপনি এই অবস্থায় উঠে আসলেন কেন? আমার ভাসুর তখন বলল, রুমের মধ্যে একা একা আমার ভালো লাগছিল না, তাই উঠে আসলাম। তোমার রান্না করাটা দেখলে হয়তো সময়টা আমার ভালোভাবে কেটে যাবে। তার কথার বিপরীতে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এবার ভাসুর আমাকে বলল, কি দিয়ে রান্না করব এখন? আমি বললাম, মিউজিক চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘাঁটি করব। সে তখন আমাকে বলল, একটা বিষয় লক্ষ্য করেছো টুম্পা? আমি আমার ভাসুরকে বললাম, কি বিষয় ভাইয়া? সে আমাকে বলল, তুমি যে মিষ্টি কুমড়া দুইটা রান্না করবা, অক্ষত অবস্থায় দেখো তো কত সুন্দর দেখাচ্ছে। আমি তার কথা বুঝে উঠতে পারলাম না। আমি বললাম, হ্যাঁ ভাইয়া, এই দুটোই তো এখন কেটে রান্না করব। তখন আমার ভাসুর রাসেল বলল, আচ্ছা টুম্পা, মিষ্টি কুমড়া দুটো না কেটে হয় না? আমি তাকে বললাম, না কেটে আবার কিভাবে রান্না করব? মিউজিক সে তখন বলল, না, দেখতে খুব সুন্দর লাগছিল তো, তাই আসলে ভালো জিনিস পৃথিবীর নিয়ম অনুযায়ী কেউই ভালো রাখতে জানে না। মিউজিক আমার ভাসুরের কথার মধ্যে কেমন যেন রহস্যময় গন্ধ পেলাম। আমি তাকে আবার বললাম, আপনার কথা তো আমি বুঝে উঠতে পারছি না ভাইয়া। সে তখন আমাকে বলল, সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি দেখছো? মিষ্টি কুমড়া দুইটা এত সুন্দরভাবে সে সৃষ্টি করেছে, দেখলেই মনে হচ্ছে দুই হাত দিয়ে ধরে কাঁচা অবস্থায় কামড়িয়ে খেয়ে ফেলি। এবার আমি তার কথা পরিষ্কার বুঝে মিউজিক গেলাম। আমি তাকে বললাম, ভাইয়া, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিসের উপর মানুষের চাহিদাটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই ভালো জিনিসগুলো ধরে রেখে যত্ন করে খাইতে জানে না। যেমন আপনার ভাই। আমি কত কিছু এই বাড়িতে ভালো মন্দ রান্না করি, আপনার ভাই সেটা খাওয়ার সময় পায় না। সে ঘুম থেকে উঠে বেলা বটা একটা সময় এক মোট নাকে মুখে দিয়ে সেই যে বের হয়ে চলে যায়, আবার সেই রাত 12টা 1টা 2টার সময় বাড়িতে ফেরে। আমার ভাসুর তখন বলল, ওর কথা বাদ দাও তো। আমি বুঝতে পারলাম আমার ভাসুর আমার মুখে অন্য কারোর কথা শুনতে চাচ্ছে না। এবার সে মিষ্টি কুমড়া দুইটা হাতে নিল, দুই হাত দিয়ে নাড়াচাড়া করছে আর আমাকে বলছে, দেখছো টুম্পা, দুইটা হাত দিয়ে নাড়তে কত ভালো লাগছে, খেতে অনেক স্বাদ লাগবে, তাই না? আমি আমার ভাসুরকে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি সুন্দর করে রান্না করে দিব, আপনি পেট ভরে খাবেন। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, মিউজিক, তোমরা দুইটা কোথায় পেলে? আমি তো আজকে কুমড়া নিয়ে আসিনি বাজার থেকে। আমি তখন তাকে বললাম, আমাদের ঘরের পেছনে যে ফাঁকা জায়গাটুকু আছে, ওখানে আমি দুইটা বিচি গেড়ে রেখেছিলাম। সুন্দর গাছ হয়েছিল, সেই গাছে বেশ কয়েকটা কুমড়ো ধরেছে। আজকে দুইটা তুলে আনছি ভাজি করার জন্য। দেখলাম ফ্রিজে চিংড়ি মাছ আছে, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ঘাঁটি করলে অনেক স্বাদ লাগবে। এবার কুমড়ো দুইটা আমার পাশে রেখে মিউজিক আমার ভাসুর আমাকে বলল, তুমি তাড়াতাড়ি রান্না করে একটু আগুন তুলে নিয়ে আসো, আমাকে ছ্যাক করে দাও। আমি রুমে গেলাম, আমার ভাসুর রুমে চলে গেল। তারপর আমি রান্নাবান্না শেষ করে মাটির একটা পাত্রে চুলো থেকে একটু আগুন তুলে নিয়ে গেলাম ভাসুরকে ছ্যাক দেওয়ার জন্য। গিয়ে দেখে ভাসু শুয়ে আছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, ব্যথাটা কোথায় ভাইয়া? সে তখনও আমাকে বলল, হাঁটুর একটু উপরে উপরে। তারপর ভাসুরের লুবিটা হাঁটুর উপর থেকে একটু সরিয়ে দিল। আমি ছ্যাক করতে থাকলাম। অনেক সময় ধরে আমি ছ্যাক করছি। এবার ভাসুর আমাকে বলল, টুম্পা, ব্যথাটা আরেকটু উপরে। তখন আমি আরেকটু উপরে আগুনে গরম করে ন্যাংরাটা উঠিয়ে দিলাম। বেশ কিছু সময় ছ্যাক দিচ্ছি।
হঠাৎ আমি লক্ষ্য করলাম বাড়ির পোষা বিড়ালটি আমার ভাসুরের দুই পায়ের মাঝখানে এসে বসলো। সে আমাকে অনেক বিরক্ত করছিল। আমি যেখানে ছ্যাঁক দিতে যাচ্ছি সেখানে তার মাথা দিয়ে আমার হাতের উপর গুঁতা মারছে। বিড়ালটি আমার ভাসুরের পোষা। মিউজিক বোঝাই যাচ্ছে আমার বিয়ের আগ থেকে আমার ভাসুর এই বিড়ালটির খুব যত্ন নিত। তা না হলে আমি তার গায়ে হাত দিয়ে ছ্যাঁক দিচ্ছি আর সেই বিড়ালটি তার মাথা দিয়ে আমার হাতের উপর গুঁতা মারছে। মনে হচ্ছিল এই পোষা প্রাণীটি আমার সাথে ইয়ার্কি করছে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বিড়াল সম্পর্কে অবগত আছো। এই বিড়াল সেই বিড়াল নয়, এটা আমার ভাসুরের একদম আদর যত্নে গড়ে তোলা একটা অবলা প্রাণী। বন্ধুরা, তারপর আমি আমার ভাসুরকে বললাম, আপনার বিড়ালটি একটু সরিয়ে নেন। তখন আমার ভাসুর আমাকে বলল, একটু আদর যত্ন করে তুমি সরিয়ে দাও, এমনি সরে যাবে। আমি আমার ভাসুরের কথা শুনে বিড়ালটির মাথায় মিউজিক সুন্দর করে হাত বুলিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতের স্পর্শে তার রাত যেন আরো বেড়ে গেল। সে সাপের মতো ফসফস করে আমার হাতের দিকে তাক করে তাকিয়ে থাকলো। আমি আমার ভাসুরকে বললাম, ভাইয়া, বিড়ালটি তো কোনো মতে সরছে না। তখন আমার ভাসুর বলল, আমার ব্যথা কমে গেছে, তুমি আগে বিড়ালকে খাওয়ানোর ব্যবস্থা করো, না খেয়ে ওখান থেকে এক পাও সরবে না। আমি তখন বুঝতে পারলাম আমার ভাসুর বিড়ালটিকে কতটা ভালোবাসে। এবার আমি তাকে খাওয়ানোর